হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি লিমা না? আচ্ছা। জি স্যার। হ্যালো। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো আলোক সমানতা, ইংরেজিতে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। আর অপটিক্যাল আইসোমারিজম জানতে হলে আলোক সক্রিয়তা কি এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা, আলোক সমানতা এবং আলোক সক্রিয়তা কি? একটা হলো অপটিক্যাল আইসোমারিজম আর একটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটিসটা বা আলোক সক্রিয়তাটা কি? সেটা হলো যে এমন অনেক যুগ আছে যেটার মধ্য দিয়ে আলো পাস করলে, বিশেষ করে একতলীয় আলো, প্লেন অফ পোলারাইজড লাইট, প্লেন অফ পোলারাইজড লাইট, এটাকে বলা হয় তল সমবর্তিত আলো। অর্থাৎ যে আলোর তো তরঙ্গ দৈর্ঘ্যগুলো সব দিকে থাকে, কিন্তু যখন একটা আলোর যে তরঙ্গগুলো শুধু একটা তলে অবস্থান করে সেটাকে আমরা বলি তল সমবর্তিত আলোক তল। এটা আমরা পরে পড়ব। তো যেসব যৌগ এইরকম তল সমবর্তিত আলোক তলকে ঘুরায়, হয় ডানে নাইলে বায়ে, তাদেরকে আমরা বলি আলোক সক্রিয় যৌগ। এখন আলোক সক্রিয় যৌগের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এদের অণুর মধ্যে কি আছে, একটা কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন কি, আমরা আলোক সক্রিয়তা জানতে হলে এটা আমরা একটু জানবো। তাইলে আলোক সমানতাটা কি? যেসব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই। দেখো এই এই যে দুটো যৌগ চিত্রের মধ্যে, তাদের গঠনটা একই রকম না? হ্যালো। হ্যাঁ জি স্যার। তাদের গাঠনিক সংকেত একই, কিন্তু অণুতে যে মূলকগুলো আছে, যেমন দেখো এই পাশে হাইড্রোজেনটা আছে ডান দিকে, এই পাশে আছে বাঁ দিকে। আবার এইখানে CH3 মূলকটা আছে বাঁ দিকে, এই পাশে আছে ডানে, তাই না? তো তাইলে এই দুটো যৌগের গঠন একই, কিন্তু এর ভিতরে যে মূলক গুলো আছে যেমন CH3 এবং H, এই দুটোর অবস্থান কি ভিন্ন না? একটা যেমন দেখো এখানে যদি আমি একটা আয়না ধরি, তাইলে দেখা যাবে যে এইটার দর্পণ প্রতিবিম্ব মানে ইমেজ। আয়নার সামনে যদি আমরা দাঁড়াই, তাহলে কি হয়, আমাদের সামনে আয়না, আমাদের ইমেজটা আমরা দেখি। তো এই আমরা যদি একটা হাত আয়নার সামনে ধরি, তাহলে হাতের প্রতিচ্ছবিটা আমরা দেখতে পাই। তো এরকম যে আলোক সমানক গুলো হলো কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব, এই যে এই ডটেড লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে? দর্পণ। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই যে এই ডটেড লাইনটা, এটা হলো মিরর। আর পরস্পরের কি মিরর ইমেজ। তাহলে আলোক সমানতা কি? সেটা হলো যেসব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু এদের আলোক সক্রিয়তা ভিন্ন, মানে আলোর প্রতি তাদের যে আচরণ, বিশেষ করে প্লেন অফ পোলারাইজড লাইট, তল সমবর্তিত আলোক তলের প্রতি তাদের কি ভিন্ন আচরণ দেখায়। অর্থাৎ একটা যদি এই আলোক তলকে ডানে ঘুরায়, আরেকটা বামে ঘুরায়। বুঝতে পেরেছো? যেটা ডানে ঘুরায় সেটাকে আমরা বলি ডানাবর্তী, এবং এটাকে ইংরেজিতে ডি দ্বারা প্রকাশ করি। আর যেটা বাঁ দিকে ঘুরায় সেটাকে আমরা বলি এল সমাণু, বা এটাকে বামাবর্তী সমাণু বলে। যেমন দেখো এই যে এই যৌগটার নাম কি, এটার নাম বলতে পারবে? হ্যালো, এই যৌগটার নাম কি? এটা একটা ওয়িক অ্যাসিড না? 1 2 3 প্রোপেন 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম হলো 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এটার সাধারণ নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এটার আরেকটা নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড দুধের মধ্যে পাওয়া যায় বলে, দুধের মধ্যে যে তোমার শর্করা, ল্যাকটোজ থাকে, মানে শর্করা থাকে, সেই শর্করাটাকে ফার্মেন্টেশন করলে এই অ্যাসিডটা পাওয়া যায়। এই কারণে এটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ বলো। দেখো এই যৌগটার নাম কি? এটা একটা ওয়িক অ্যাসিড না?
আর এই মূলকটা থাকার জন্য এটার নাম হাইড্রোক্সি ওয়িক অ্যাসিড, মানে এখানে 3 কার্বন আছে, অতএব এটার নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এটার ল্যাটিন আরেকটা সাধারণ নাম হলো ল্যাকটিক অ্যাসিড। এটার সাধারণ নাম কি? ল্যাকটিক অ্যাসিড। তো এই ল্যাকটিক অ্যাসিডের 2 রকমের সমাণু হয়। যেমন দেখো এই দুটোর মধ্যে কি আমরা পার্থক্য দেখি? এইটা এবং এটার মধ্যে কি পার্থক্য দেখি বলো তো দেখি? স্যার এখানে H3C টা হচ্ছে আগে আর ওখানে C। শোনো, এই দুটো যৌগের মধ্যে কাইরাল কার্বন হলো এইটা। এই কাইরাল কার্বনটা কি? এটা কাইরাল কার্বন মানে কি? যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে। এখানে এই যে মাঝের কার্বনটা, এই কার্বনে 4টা ভিন্ন জিনিস না? এই যে একটা COH, একটা H, একটা OH, তারপরে একটা CH3, তাহলে 4টা ভিন্ন জিনিস যুক্ত আছে না এর মধ্যে? আবার এইটার মধ্যেও কি 4টা ভিন্ন জিনিস যুক্ত আছে? একই জিনিস না? জি স্যার। তাহলে যেসব যৌগের কার্বনে 4টা ভিন্ন মূলক যুক্ত থাকে বা পরমাণু যুক্ত থাকে তাদেরকে আমরা বলি কাইরাল কার্বন। তাহলে এই দুটো যৌগের তোমার গাঠনিক সংকেত একই, কিন্তু কনফিগারেশনটা ভিন্ন। কনফিগারেশন মানে কি? তার ভিতরে যে মূলকগুলো আছে তাদের স্থানিক বিন্যাসটা ভিন্ন। যেমন দেখো এখানে CH3টা কোন দিকে আছে? বাঁ দিকে। আর এখানে CH3টা কোন দিকে আছে? ডানে। অথবা আমরা এই হাইড্রোজেনটা এদিকে আছে ডানে, এটা আছে বায়ে, তাই না? এটা কোন দিকে আছে? ডানে, আর এটা বায়ে। আচ্ছা, তাইলে আমি যদি ঘূর্ণনের কথা বলি, এইটা যদি এদিকে ঘুরে, আলোক তলকে যদি এটা এদিকে ঘুরায়, এইটা ঘুরায় এদিকে, তাইলে দেখো এটা হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা, আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাই না? একটা হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কাকে ঘুরায় বলো দেখি? তল সমবর্তিত আলোক তলকে। অর্থাৎ এইটার দ্রবণের মধ্যে মনে করো আমি একটা এরকম একটা নলের মধ্যে এই যৌগটা নিলাম। এই যৌগটা নিয়ে আমরা কি করব? এর ভিতরে এই যৌগটার দ্রবণ নিব আমরা, নিয়ে এর মধ্যে আলো পাস করব। এই কি আলো বলো দেখি? প্লেন অফ পোলারাইজড লাইট, তল সমবর্তিত আলোক তল যদি আমরা পাস করি, তাহলে দেখা যাবে যে এই আলোক তলটা তল সমবর্তিত মানে কি? এইটার একতলীয় আলো, আলোর যে কম্পনটা অণুগুলোর বা তরঙ্গের যে কম্পনটা শুধু একদিকে, বুঝতে পেরেছো? তো এই একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, অপরটা কি হয়? বাঁ দিকে ঘোরায়। তাহলে যেটা ডান দিকে ঘোরায় সেটাকে আমরা বলি ডিইলেকট্রিক অ্যাসিড, আর যেটা বাঁ দিকে ঘোরায় সেটাকে আমরা বলি অ্যাললেকট্রিক অ্যাসিড। তাইলে আলোক সক্রিয়তা কি? এই সংজ্ঞাটা দেখো, যেসব যৌগের আণবিক ও গাঠনিক সংকেত এক, কিন্তু অণুতে পরমাণু বা মূলক সমূহের স্থানিক বিন্যাস ভিন্ন, এবং এই কারণে তারা কি করে? তল সমবর্তিত আলোক তলকে কি করে? আলোক তলের প্রতি ভিন্ন আচরণ দেখায়। অর্থাৎ তাদের একটা যদি তল সমবর্তিত আলোক তলকে ডানে ঘুরায়, আর একটা কোন দিকে ঘুরাবে? বামে ঘুরাবে। তখন আমরা এই দুটোকে পরস্পরের কি বলবো? আমরা আলোক সমাণু। আচ্ছা, এরপরেও আমরা আরো ডিটেলস একটু দেখি পরের স্লাইডে। দেখো, তল সমবর্তিত আলোক মানে আলোক সক্রিয়তা বা আলোক সমানতা দেখানোর যে শর্তাবলী হলো যে একটা যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে? কাইরাল। এই উচ্চারণটা দেখো, CHIRAL, কাইরাল। কাইরালের বাংলা হলো অপ্রতিসম। অপ্রতিসম। আচ্ছা, আমাদের হাতটা কি সুষম না প্রতিসম? হাতের 5টা আঙ্গুল আমি দেখাই, এখানে একটা ছবি দেখাই। এই যে আমাদের হাতটা, এটা দেখো বাম হাত, আর এটা হলো ডান হাত। এখন এটা কি সুষম না এটা কি প্রতিসম না অপ্রতিসম বলো দেখি? হ্যালো, স্যার প্রতিসম। কিভাবে প্রতিসম? হাতের 5টা আঙ্গুল কি সমান? মানে 2 হাত স্যার, 2 হাত তো সেমই, দুই মানে হাত আঙ্গুল সেম। বাদে। আচ্ছা, 2 হাতের গঠন সেম, কিন্তু কনফিগারেশন কি সেম? না স্যার সেম না স্যার।
কনফিগারেশন সেম না। এই যে দেখো এই এই দুটো হাত যদি আমি আয়নার সামনে একটা হাত ধরি তাইলে আরেকটা হাত দেখতে পাবো পিছনে, তাই না? আয়নার পেছনে আমরা দেখতে পাবো। তাহলে দেখো এই বুড়ো আঙ্গুলটা এইটা এখানে আছে ডান দিকে, এটা এই প্রতিবিম্বের মধ্যে আছে কি কোন দিকে? বাঁ দিকে না? তাইলে এই হাতের প্রতিটা হাতই কি অপ্রতিসম। অপ্রতিসম কেন? হাতের আঙ্গুল পাঁচ রকম না? তো তাইলে একটা অপ্রতিসম যৌগ মানে কি? একটা যৌগের মধ্যে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকে, এই যে দেখো এই যৌগটা হলো কি সি, সি হলো কার্বন, সি এ বি এক্স ওয়াই, সি এ বি এক্স ওয়াই হলো একটা অপ্রতিসম যৌগ বা কাইরাল যৌগ। এখানে এ ইজ নট বি, বি ইজ নট এক্স, এক্স ইজ নট ওয়াই, মানে প্রত্যেকটাই ভিন্ন। এটা কি বুঝতে পেরেছো? যেমন দেখো এখানে একটা কাইরাল যৌগ, এখানে চারটা পরমাণু কি ভিন্ন, তাহলে যে কার্বনের সাথে চারটা ভিন্ন পরমাণু যুক্ত থাকে তার ওই কার্বনটাকে আমরা বলি কাইরাল কেন্দ্র। এটাকে আমরা কি বলি? কাইরাল কেন্দ্র। এই যে দেখো এখানে ছবি দিয়ে আমি দেখিয়েছি। এই কাইরাল যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এরা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এটার নাম হলো আলফা অ্যামাইনো অ্যাসিড। তো এখন দেখো এখানে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, একটা এমিন মূলক, একটা সিওএইচ মূলক, একটা হাইড্রোজেন, একটা আর। তাহলে এটা একটা কাইরাল যৌগ। এখানে স্টার চিহ্ন দেওয়ার যে কার্বনটা সেটা হলো কাইরাল কার্বন, এখানে এটাও কাইরাল কার্বন। এখন এইটা তল সমবর্তিত আলোক তলকে যদি ডানে ঘুরায়, এটা ঘোরাবে বামে। এখানে দেখো এই NH2 মূলকটা এখানে ডান দিকে, এই পাশে হলো বাঁ দিকে। এই কারণে এটাকে ডি অ্যামাইনো অ্যাসিড বলি, এটাকে আমরা এল অ্যামাইনো অ্যাসিড বলি। আর এই কাইরাল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মটাকে আমরা বলি কাইরালিটি বা অপ্রতিসমতা, অপ্রতিসমতা। তাইলে এই যে আলোক সমানতা দেখানোর একটা প্রধান শর্ত হলো যৌগের কাইরালিটি বা অপ্রতিসাম্যতা। বুঝতে পেরেছো? তাইলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে অপ্রতিসম যৌগ কি বা কাইরাল কার্বন কি, কাইরাল যৌগ কি? এই যে দেখো এখানে আলোক কোন যৌগের আলোক সমানতা প্রদর্শনের শর্তাবলী। হ্যালো, জি স্যার। হ্যাঁ একটু পড়তো এখানে এই পয়েন্টস পাঁচটা একটু পড়তো। কোন যৌগের আলোক সমানতার প্রদর্শনের শর্তাবলী: ১. যৌগটি অবশ্যই কাইরাল যৌগ তথা এক বা একাধিক প্রতিসম বা কাইরাল কার্বন বিশিষ্ট হতে হবে। ২. যৌগটি ABCXY, A not equal to B, B not equal to X, X not equal to Y ধরনের হতে হবে। সি ইকুয়াল টু প্রতিসম বা কাইরাল সি কার্বন। স্টার, সি স্টার মানে আমরা যদি একটা এই কাইরাল কার্বনটাকে সি স্টার দিয়ে লিখি। বুঝতে পেরেছো? আচ্ছা আমি জি স্যার। একটা যৌগ লিখি, এখানে কয়টা কাইরাল কার্বন আছে তুমি একটু বলবা তো? এখানে আমি লিখলাম CHO গ্লুকোজ। তোমাকে প্রশ্ন করা হলো যে গ্লুকোজ অণুতে কয়টা কাইরাল কার্বন আছে? এখানে আমি সি লিখলাম, এখানেও সি লিখলাম, এখানে সি। গ্লুকোজে কয়টা কার্বন আছে বলো দেখি? 6টা না? 1 2 3 4 5, এই হলো 6। এখানে হলো CH3, এখানে লাস্টে হলো CH3। তাইলে এইখানে ওয়েট আছে কয়টা? এখানে হাতগুলো আমি দিব। আচ্ছা এইখানে যদি আমরা ওয়েটটা এইখানে ডান দিকে থাকবে, তারপরে এই পাশে থাকবে ও ওয়েটটা এখানেও ডান দিকে থাকবে, তারপরে এইখানে থাকবে ওয়েট, তারপরে এখানে হলো ওয়েট, আর বাকি হাতগুলোতে থাকবে এইচ। তাইলে এখন বলো তো দেখি এই গ্লুকোজের অণুতে মোট কয়টা কাইরাল কার্বন আছে? গ্লুকোজের অণুতে মোট কয়টা কাইরাল কার্বন আছে? এটা হলো CH3, এটা হলো CH3। কাইরাল কার্বন এইখানে একটা কাইরাল কার্বন আছে না?
দেখো হ্যাঁ এখানে স্যার। এই মূলকটা ভিন্ন, এইটা ভিন্ন, এইটাও ভিন্ন, আর এই বাকি অংশটা একটা ধরবো আমরা, এখানে একটা ধরবো, তাই না? তো তাইলে এইখানে এইটা একটা কাইরাল কার্বন সি স্টার, আবার এইটাও একটা কাইরাল কার্বন, এইটাও সি স্টার দিব, এইটাও একটা কাইরাল কার্বন, আবার এইটাও একটা কাইরাল কার্বন। এটা কাইরাল কার্বন কেন বলো দেখি, এটা আমি চিন্তা করি এই কার্বনটার কথা, এখানে স্যার এখানে ওটা চারটা ভিন্ন হয়, না স্যার। চারটা ভিন্ন হয় না, কেন হ্যাঁ চারটা হ্যাঁ। ভিন্ন হয় না? আচ্ছা এখানে 6টা কার্বনের মধ্যে 4টা হলো কাইরাল কার্বন, 6টা কার্বনের মধ্যে কয়টা কাইরাল কার্বন? 4টা। এইটা কাইরাল কার্বন না, এইটা কাইরাল কার্বন না, তারপরে এই পাশেরটাও কাইরাল কার্বন না। বুঝতে পেরেছো? কাইরাল কার্বনের শর্ত হলো যে তার মধ্যে কি থাকতে হবে, এই যে দেখো এখানে এমন একটা কার্বন পরমাণু হবে 4টা, তার মধ্যে 4টা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস লিখি একটু, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি লিখলাম সি, তারপরে আর এখানে স্যার আগের যৌগটাতে তো স্যার 4টা কার্বনের জন্য মানে 2টা মানে অপ্রতিসম ছিল 4টা, মানে এক জায়গায় এইচ ছিল আর আরেক জায়গায় ছিল ওএইচ, এর জন্য এখানে 4টা কাইরাল কার্বন হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখানে এখানে দেখো, এখানে আমি দিলাম এইচ, তারপরে এইখানে এইখানে দিলাম সি এইচ, সিওএইচ, তারপরে এখানে দিলাম আমি CH2, তারপরে এখানে দিলাম CH3। তাহলে বলো তো দেখি এই যৌগের মধ্যে কাইরাল কার্বন কয়টা? কার্বন আছে মোট কয়টা? 1 2 3 4টা, 4টার মধ্যে কার্বন কাইরাল কার্বন কয়টা? স্যার একটা না? হ্যাঁ কোনটা বলো দেখি এখানে। স্যার এখানে যে সি, এক পাশে হচ্ছে এইচ আরেক পাশে হচ্ছে ওএইচ, এটা এইটাই শুধুমাত্র এখানে কাইরাল কার্বন, কাইরাল কার্বন। আর আর এইখানে দুইটা সেম হয়ে গেছে না হাইড্রোজেন হ্যাঁ থাকাতে, স্যার। আবার জি স্যার। এইখানেও দুইটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে সেম। না? জি হ্যাঁ, স্যার। এখানে অক্সিজেন দুইটা সেম হয়ে গেছে না? এই কার্বনের হ্যাঁ। ক্ষেত্রে এইটা কাইরাল হবে না, শুধুমাত্র এই কার্বনটা হবে কাইরাল কার্বন। তাইলে বুঝতে পেরেছো যে কোন যৌগে যদি কাইরাল কার্বন থাকে তাইলে সেটি কি হবে, আলোক সক্রিয় হবে, অন্তত মিনিমাম একটা কাইরাল কার্বন থাকতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যৌগটা একটা আলোক সক্রিয় যৌগ। ক্লিয়ার? জি স্যার। তো আলোক সক্রিয় জৈব যৌগে স্যার, জৈব যৌগে কাইরাল কার্বনের কাজটা কি? কাইরাল কার্বন থাকার কারণে এদের যে দর্পণ প্রতিবিম্বটা হয়, এদের কনফিগারেশন 2 রকমের হতে পারে। এই কাইরাল কার্বন থাকার জন্য মনে করো এখানে এ, এটা হলো বি, আর এটা হলো সি, এটা হলো ডি, 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে। এটা হলো একটা মাঝে সি, তাই না? এখন দেখো এইটার আরেকটা কনফিগারেশন হতে পারে, এটা যদি এদিকে হয়, তারপরে এই পাশে আরেকটা, এখানে বি, তারপরে এই পাশে এই সিটা হলো ডানে এখানে, আর এই পাশে হলো ডি। তাইলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলো দেখি? এই যে এই কার্বনের মধ্যে, এই কার্বনের মধ্যে কনফিগারেশনটা ভিন্ন। এই যে দেখো এইটা এইটা কোন দিকে আছে, এটা আছে ডানে, এটা আছে ডানে, আর এটা আছে বায়ে। আর বা এইটাকে যদি আমি দর্পণ ধরি, তাইলে এদের যে এইটা একটা কনফিগারেশন, এইটা তার একটা কনফিগারেশন। বুঝতে পেরেছো? এটাকে বলি আমরা ডি সমাণু, আর এটাকে আমরা বলি এল সমাণু। এল ডি মানে হলো ডানাবর্তী, অর্থাৎ এইটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরায় আলোক তলকে, তখন এইটা কি ঘোরাবে, আলোক তলকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। বুঝতে পেরেছো? একটা যদি আলোক তলকে ডানে জি ঘুরায়, স্যার। আরেকটা কি করবে, বামে ঘুরাবে। আচ্ছা কাইরাল যৌগ কি? তাইলে যেসব যৌগের ভিতরে মিনিমাম একটা কাইরাল কার্বন আছে সেই যৌগটাকে আমরা কি বলি, কাইরাল যৌগ। এই যে দেখো এখান থেকে একটু পড়ো তো এটা। হ্যালো, 73 সালে 1873, 1873 সালে লর্ড কেলভিন কাইরালিটি
পদটি প্রচলন করেন। কোন যৌগের যে কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে তাকে প্রতিসম, অপ্রতিসম অ্যাসিমেট্রিক অপ্রতিসম প্রতিসম, অ্যাসিমেট্রিক বা কাইরাল কার্বন বলে। কাইরাল কার্বনকে কাইরাল কেন্দ্র বলা হয়। এক বা একাধিক কাইরাল কার্বনযুক্ত যৌগের কাইরাল বা অপ্রতিসম যৌগ বলে। মানে এক বা একাধিক কাইরাল কার্বনযুক্ত যৌগটাই হলো কাইরাল যৌগ। বুঝতে পেরেছো? যেমন আমরা বললাম যে ল্যাকটিক অ্যাসিড একটা কাইরাল যৌগ, গ্লুকোজ একটা কাইরাল যৌগ, তারপরে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা কি? অ্যামাইনো অ্যাসিডের সংকেত হলো আর। তোমরা বায়োলজিতে পড়ছো CH আর CH&H2, এটার নাম হলো আলফা এমিনো NH2, সরি এখানে NH2। তারপরে হলো COOH। এই জিনিসটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এখানে কাইরাল কার্বন কোনটা বলো দেখি? এইটা যদি 1 হয় এটা হলো 2, এটা 1 এটা 2, তারপরে কার্বন যাই হোক, অথবা আমরা এইটাকে যদি আলফা বলি তাহলে এটা হবে, সরি এই মূলকটা যার সাথে যুক্ত থাকবে সেটা হলো আলফা, আর এই পাশে হলো বিটা। এটার নাম হলো আলফা অ্যামাইনো কি কার্বক্সিলিক অ্যাসিড, আলফা অ্যামাইনো কার্বক্সিলিক অ্যাসিড, অথবা 2 অ্যামিনো ওয়িক অ্যাসিড, 2 অ্যামিনো ওয়িক অ্যাসিড। এটার আরেকটা নাম হলো অ্যামাইনো অ্যাসিড, এটার নাম হলো অ্যামাইনো অ্যাসিড। এই যে প্রোটিন আছে, প্রোটিনের মূল উপাদানটা হলো অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পেরেছো? প্রোটিনের যে মূল উপাদানটা সেটি হলো অ্যামাইনো অ্যাসিড। তো এখানে একটা কাইরাল কার্বন আছে। হ্যালো, জি স্যার। কোনটা কোনটা বলো দেখি এখানে কাইরাল কার্বন? স্যার RCH3 আর সাথে COOH ওটা। এখানে NH2, তারপরে হলো COOH। এই যৌগটার নাম কি? কি অ্যাসিড বলো দেখি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। এই এমিন মূলকটা থাকার জন্য, তবে এইটা আলফা অবস্থানে আছে। এইটা আলফা হইলে এই মূলকটা যে কার্বনে যুক্ত থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন, আর এইটা হলো বিটা কার্বন, তাই না? এখানে আরো যত থাকুক, তো তাইলে এটাকে আমরা বলি আলফা অ্যামাইনো অ্যাসিড, আলফা অ্যামাইনো অ্যাসিড। এখানে কাইরাল কার্বন কোনটা? এইটা স্যার হলো কাইরাল কার্বন। RCH3। হ্যাঁ, এই কার্বনটা কাইরাল কেন বলো দেখি? এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, একটা COH মূলক যুক্ত আছে, একটা এমিন মূলক যুক্ত আছে, 4টা এখানে ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত আছে এই কার্বনের সাথে। অতএব এইটা একটা কাইরাল কার্বন। কি বুঝতে পেরেছো? আর এই যৌগটা আলফা অ্যামাইনো অ্যাসিড হলো একটা কাইরাল যৌগ। তো তাইলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে নিচে কোন যৌগটি আলোক সমানতা দিবে? তো তাইলে অনেকগুলো যৌগ লিখে রাখবে। যেমন ধরো আমি যদি এটা এইরকম লিখি CH2COH, তো এখন দেখো তো এই দুটো যৌগের মধ্যে কোনটা আলোক সমানতা দিবে আর কোনটা দিবে না বলো দেখি? হ্যালো, এই স্যার যে এখানে দুটো, তো CH2, এটাই তো। এটা কি আলোক সমানতা দিবে? না। কেন দিবে না? কারণ এখানে এই কার্বনটা কাইরাল না, কারণ এর মধ্যে 2টা হাইড্রোজেন একই রকম। আর হ্যাঁ। এইখানে এই কার্বনটা কাইরাল কার্বন আছে বা কাইরাল কেন্দ্র আছে এটার মধ্যে, আর এটার মধ্যে কোনো কাইরাল কেন্দ্র নাই। বুঝতে পেরেছো? অতএব এইটা কোনো আলোক সমানতা দিবে না, এটা আলোক সমানতা দিবে। আচ্ছা, পরের স্লাইড দেখো। এই যে এখানে দেখো কাইরাল যৌগ সম্পর্কে আমি আরো ডিটেলস লিখে রাখছি। এই যে কাইরাল কার্বনটা হলো এইটা, এটাকে স্টার দিয়ে লেখা হয়, এটাকে কাইরাল কেন্দ্র বলে। এটার একটা উদাহরণ দেখো এখানে। এটার নাম কি? এটার নাম বলতে পারবে? এটা হলো ব্রোমোফ্লোরো বা ব্রোমোক্লোরো
ফ্লোরো, ব্রোমো ক্লোরো ফ্লোরো মিথেন, এটার নাম হলো মিথেন যৌগটা। এইটার মধ্যে একটা কাইরাল কার্বন আছে। এই যে দেখো আমি একটু আগে যে অ্যামাইনো অ্যাসিড লিখলাম, এই অ্যামাইনো অ্যাসিড এইটাও অ্যামাইনো অ্যাসিড, এখানে কাইরাল কার্বনটা দেখানো হয়েছে। আচ্ছা, এই দুটো যৌগের মধ্যে পার্থক্য কি বলো দেখি। হ্যালো, স্যার একটা হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড, এটাই ডি তো দিয়ে কি পার্থক্য। বোঝায়? কারণ স্যার এটা ডান দিকে আছে, ওটা বাম দিকে আছে। না, এখানে ঠিক আছে, এখানে NH2 মূলকটা এখানে ডানে আছে কাইরাল কার্বনে, আর এটা আছে বাঁদিকে। আমরা যদি এটাকে দর্পণ মনে করো যে এর দুইটার মাঝখানে এই দুটো যৌগ কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। আয়না ধরলে কি হবে, একটা আরেকটা ছবি হবে না? জি স্যার। একটা আরেকটা ছবি হবে। হবে, ওই যে যেমন দেখো দুই হাতের ডান হাত বাঁ হাতের মাঝখানে আয়না, মানে বাঁ হাতটা ডান হাতের কি ছবি, ইমেজ, তাই না? তো তাইলে আর আর এখানে একটা কাইরাল কার্বন আছে 1 মিনিট, এরা হলো দর্পণ প্রতিবিম্ব। আর এইটা যে তল সমবর্তিত আলোক তল, অর্থাৎ আলোক তলটা যদি এরকম একটা আলো যদি আমরা পাস করি, আলোক তরঙ্গ একবর্ণী আলো, তাইলে সেটা কি করে, এটা আলোক তলকে ডানে ঘুরায়, আর এইটা আলোক তলকে কোন দিকে ঘুরায়, বামে ঘুরায়। এই জন্য এটাকে বলা হয় ডান আবর্তী, আর এটাকে বলা হয় বামাবর্তী সমাণু। ডান আবর্তীর ইংরেজি হলো ডেক্সট্রো রোটেটরি, আর বামাবর্তীর ইংরেজি হলো ল্যাবো রোটেটরি। ল্যাবো থেকে এল কথাটা আসছে, আর ডেক্সট্রো থেকে কি আসছে, ডি কথাটা আসছে। বুঝতে পেরেছো? অথবা আমরা এটাকে প্লাস চিহ্ন দিয়ে বুঝাই, আবার এটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়েও বুঝাই। এই জন্য এদেরকে প্লাস মাইনাস সমানও বলা হয়। কি বলা হয়? প্লাস মাইনাস সমানু। সমান। আচ্ছা, আমরা পরের স্লাইড গুলো একটু দেখি। এই যে একটা জিনিস দেখো, যে কাইরাল যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মটাকে আমরা কাইরালিটি বলি। তো এরা এই কাইরাল যৌগের বৈশিষ্ট্য কি, এরা আলোক সক্রিয়, এই যৌগগুলো হলো আলোক সক্রিয়। এরা তল সমবর্তিত আলোক তলকে কি ডানে বা বামে ঘোরায়। তাইলে এরা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। অউপরিস্থাপনীয়, এই জিনিসটা কি উপরিস্থাপনীয়, মানে একটার উপর আরেকটা ফেললে কখনো মিলবে না, এই জিনিসটাকে বলা হয় নন সুপার ইম্পোজেবল। এই যে দেখো এখানে একটা হাত আরেকটা হাতের, ডান হাত আর বাঁ হাত উপরে রাখলে কি মিলবে? এই হাতটা এটার উপরে রাখলে মিলবে? মিলবে না। এই জন্য এটাকে বলা হয় নন সুপার ইম্পোজেবল, অউপরিস্থাপনীয়। ডান হাত বা হাতের উপরে যদি আমরা রাখি এরকম, তাইলে কি মিলবে? মিলবে না। অতএব এইটা হলো নন সুপার ইম্পোজেবল। এখানেও দেখো, তাহলে কাইরালিটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা দর্পণ প্রতিবিম্ব এবং পরস্পর অউপরিস্থাপনীয়। এই আচ্ছা, তল সমবর্তিত আলোক তলটা কি? এই যে দেখো একটা আলোক তরঙ্গগুলো সব দিকে মুভ করছে না এখানে। হ্যালো, এটা হলো আপতিত রশ্মি, এই তলের তরঙ্গগুলো কি সব দিকে আছে না? এখন আমি যদি একটা পোলারাইজার, একটা যন্ত্রের মাধ্যমে আমরা প্রিজমের ভিতর দিয়ে যদি পাস করি, তাহলে এই আলোক তলটা কি শুধু একটা তলে ভাইব্রেট করছে না? যে আলোটা শুধুমাত্র একটা তলে উলম্বভাবে ভাইব্রেট করে, সেটাকে আমরা বলি তল সমবর্তিত আলোক তল। এই যে দেখো, নর্মাল আলোকে যদি আমরা একটা প্রিজমের ভিতর দিয়ে, নিকেল প্রিজম বলে এটাকে পোলারাইজারও বলে, ওই প্রিজমের ভিতর দিয়ে পাস করলে কি হয়, এটা একতলীয় আলো হয়ে যায়। একতলীয় আলোটাকেই আমরা কি বলি? তল সমবর্তিত আলোক তল, প্লেন অফ পোলারাইজড লাইট। এই যে এই জায়গাটা একটু পড়ো তো। হ্যালো, তল সমবর্তিত আলোক তল। আচ্ছা, তল সমবর্তিত আলোক তলটা কি, এই জিনিসটা কি বুঝতে পেরেছো? এটা একটা একটা আলো কি সব দিকে মুভ করে, তরঙ্গগুলো কি সব দিকে মুভ করে। এখন এইটাকে যদি আমরা একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করি, বা
এটাকে ইংরেজিতে বলা হয় পোলারাইজার। এই পোলারাইজারের ভিতর দিয়ে পাস করি, তাইলে এই যে বিভিন্ন তলে যে মুভ করতো বিভিন্ন দিকে তরঙ্গগুলো, সেই তরঙ্গগুলো কি হয়ে যায়, একটা তলে মুভ করে। যেমন দেখছো, তাইলে এইটাকে আমরা বলি একতলীয় আলো বা পোলারাইজড লাইট, প্লেন অফ পোলারাইজড লাইট, অথবা এটাকে আমরা বলি তল সমবর্তিত আলোক তল। এটা কি বুঝতে পেরেছ? এবং এইটার তরঙ্গ দৈর্ঘ্য কি নির্দিষ্ট। আচ্ছা, এখন দেখো, এই যে দেখো একটা আলো সব দিকে নর্মাল একবর্ণীয় আলো, ধরো এটা সোডিয়াম লাইট থেকে আমরা একটা হলুদ আলো পাইছি এবং এটা বিভিন্ন তলে কম্পনরত অবস্থায় আছে। এইটাকে যদি আমরা প্রিজমের ভিতর দিয়ে পাস করি, অর্থাৎ পোলারাইজারের ভিতর দিয়ে পাস করি, তাহলে কি পাওয়া যাবে, একটা তলে তল সমবর্তিত আলোক তল পাওয়া যাবে। এখন এখানে একটা যৌগ আছে, এই যৌগের ভিতর দিয়ে এই আলোকতলটা পাস করলে, এই আলোটা পাস হলে কি হয়, এটা ডানে ঘুরায়। এই যে দেখো, এই জন্য এটাকে আমরা বলি ডানাবর্তী সমাণু। আবার এই যৌগটা দুটো সমাণু হয়, একটা হলো ডি সমাণু আর একটা হলো এল সমাণু। ডি সমাণু কি করে, এই তল সমবর্তিত আলোকতলকে ডানে ঘুরায়, আর এল সমাণুটা হলো এই তল সমবর্তিত আলোকতলকে বামে ঘুরায়। এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছে, এটা হলো। তাহলে এই আলোকতলটা ছিল উপরে নিচে, কিন্তু এইটা তাকে কি করছে, ডান দিকে ঘুরিয়ে ফেলছে, এটা হলো বাঁ দিকে ঘুরিয়ে ফেলছে। বুঝতে পেরেছ? তাইলে এই যৌগের ডি সমানও হলো এইটা, আর এটা হলো এল সমানও। এটা কি বুঝতে পেরেছ? হ্যালো? জি স্যার। আচ্ছা, এরপরের স্লাইড একটু দেখো, আলোক সক্রিয় যৌগ কি, একটু এইখান থেকে একটু, এই যে আমি এখানে ওই যে ডানে গুড়ায় বামে গুড়ায় ডেক্সট্রো এবং ল্যাবো, এই কথাগুলো আমরা পেয়েছি। এই যে ল্যাবো রোটেটরি আর একটা হলো ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরিটাকে আমরা বলি ডি সমাণু বা প্লাস সমাণু, আর যেটা আলোক তল সমবর্তিত আলোক তলকে বামে ঘুরায় সেটাকে আমরা বলি এল বা ল্যাবো-রোটেটরি। এটা তো ল্যাকটিক অ্যাসিডের দুইটা সমাণু আছে, একটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। যেমন গ্লুকোজের মধ্যে লেখা থাকে না ডি গ্লুকোজ। হ্যালো? জি স্যার। ডি গ্লুকোজ লেখা থাকে, তাইলে জি গ্লুকোজের স্যার। ওই সমাণুটা এখানে ব্যবহার করা হয়েছে, যেটা তল সমবর্তিত আলোকতলকে ডানে ঘুরাবে। বুঝতে পেরেছ? গ্লুকোজের আমরা যে ডেক্সট্রোজ নামে একটা জিনিস পাই, তাইলে প্রত্যেকটা আলোক আলোক সক্রিয় যৌগের দুটো সমাণু থাকে, দুটো ফরম্যাট থাকে, এবং সেটার ভিতর দিয়ে, সেটার দ্রবণের ভিতর দিয়ে যদি আলো পাস করা হয়, একবর্ণী একতলীয় আলো পাস করা হয়, এটা ডানে ঘুরালে বলা হয় ডানাবর্তী, বামে ঘুরালে বলা হয় বামাবর্তী, বা ডি সমাণু আর একটা হলো এল সমাণু। একটু পড়ো তো এটা, এখান থেকে পড়ো। কাইরাল কার্বনযুক্ত যৌগসমূহ তথা কাইরাল যৌগসমূহ তল সম সমবর্তিত আলোক তলকে তার মূল অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে ডানে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বামে ঘুরায়। তাই এদেরকে আলোক সক্রিয় যৌগ বলে। আলোক সক্রিয় যৌগের যে কনফিগারেশন তল সমবর্তিত আলোক তলকে তার মূল অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে বা ডানে ঘুরায় তাকে ডি বা প্লাস সমাণু বা ডানাবর্তী সমাণু বলে। অপরদিকে আলো সক্রিয় যৌগের যে কনফিগারেশন তল সমবর্তিত আলোক তলের তার মূল অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বামে বা তাইলে আমরা এখানে এইটা বুঝতে পারলাম যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড কি, অর্থাৎ যেটা তল সমবর্তিত আলোক তলকে ডানে ঘোরায় সেটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, আর যেটা বামে ঘোরায় সেটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। এবং এটাকে একটাকে ডি অথবা প্লাস চিহ্ন দিয়ে, আরেকটা হলো এল অথবা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে দেখো আলোক সক্রিয়তা আমরা কিভাবে মাপি। আলোক সক্রিয়তা মাপি হলো স্পেসিফিক রোটেশন বা আপেক্ষিক ঘূর্ণন বা আপেক্ষিক আবর্তন দিয়ে। এই যে দেখো এখানে একটা একবর্ণীয় আলোর উৎস, তারপরে সেটা অপোলারিত,
এটাকে পোলারিত করে আমরা একতলীয় আলোতে রূপান্তরিত করেছি। তারপরে যেই যৌগটার আলোক সক্রিয়তা মাপবো তার দ্রবণ আমরা এখানে রাখবো, এটাকে বলা হয় পোলারোমিটার। এই পোলারোমিটারের মাস দিয়ে আইসা কি করে, এইটা আলোকতলটাকে কি করছে, ঘুরিয়ে দিছে। এই যে দেখো আলোকতলটা এইখানে একরকম আর এইখানে একরকম, এটা কোন দিকে ঘুরিয়েছে, ডান দিকে, তাই না? তাইলে এই যে ঘুরালো তার পরিমাণটাকে বলা হয় স্পেসিফিক রোটেশন। এই যে এটাকে এইভাবে আলফা থার্ড ব্র্যাকেট ডি, এই ডি হলো এখানে যে আলোটা আসে তার তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে এইটা হলো তার তাপমাত্রা, আলফা হলো কি পরিমাণ যেই কোণে ঘুরায় সেই কোণটা, আর এখানে যে দ্রবণটা ব্যবহার করা হয় তার দৈর্ঘ্য এটা, আর সিটা হলো ওই দ্রবণের ঘনমাত্রা। এটাকে বলা হয় স্পেসিফিক রোটেশন। এটাকে কি বলা হয়, স্পেসিফিক রোটেশন। মানে একটা জিনিসের আলোক সক্রিয়তা পরিমাপ করি আমরা এই স্পেসিফিক রোটেশনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা যেটা আমরা পড়বো, আচ্ছা আমাদের এখানে একটা জিনিস, একটু ইম্পর্টেন্ট একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো রেসিমিক মিশ্রণ। এটা একটু পরে নিবে, হ্যাঁ, রেসিমিক মিশ্রণ এবং এনানসিওমার কি। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। স্যার আসসালামু আলাইকুম।